নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6টায়। শুরু করছি জেলা থেকে সরাসরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি রেড। মনোনয়নপত্রের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে তল্লাশি অভিযান। এলগিন রোডের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের। ভবানীপুরের তৃণমূল প্রার্থীর অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ। ভোটের মুখে কেন মমতার অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি রেড? এখনো তল্লাশি অভিযান চলছে কিনা আরো ডিটেল জানাবে সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আমি এই মুহূর্তে রয়েছি 2 নম্বর এলগিন রোড। মিরাজ দিগ্বিজয় শাহ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন দাখিলের ক্ষেত্রে অন্যতম প্রস্তাবক। তার বাড়িতে যে সকাল 5:30 থেকে 6:45 নাগাদ আয়কর দপ্তরের অফিসাররা উপস্থিত হন এবং তারপর থেকেই এখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। এখন ঘড়িতে প্রায় 6:05, প্রায় 12 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল। আয়কর দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত মিরাজ দিগ্বিজয় শাহের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান তারা চালিয়ে যাচ্ছেন। তবে কি উদ্দেশ্য নিয়ে এখানে আয়কর হানা? কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে তার বাড়িতে আয়কর দপ্তর আজকে হানা আজকের দিনে? সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে আসছে বা জানা যাচ্ছে যে এই বাড়িতে 2022 সালেও একবার আয়কর দপ্তরের তরফে অভিযান চালানো হয়েছিল এবং সেই সময় গয়না বাজেয়াপ্ত করা হয়েছিল। বলে রাখা ভালো, 2021 সালের উপনির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অন্যতম প্রস্তাবক ছিলেন এই মিরাজ শাহ এবং 2021 সালের উপনির্বাচনের তিনি প্রস্তাবক ছিলেন। 22 সালে তার বাড়িতে প্রথম আয়কর দপ্তরে কিন্তু হানা হয়েছিল। এবার 2026 ঠিক ইলেকশনের গোড়াতে বা নির্বাচনের গোড়াতেই, একদম দিন কয়েক পরে নির্বাচন, তার আগে কিন্তু আয়কর হানা। সেক্ষেত্রে এই মিরাজ দিগ্বিজয় শাহ, তার কিন্তু একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম রয়েছে, যেখানে শহরের বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থার আয়কর সম্পর্কিত ট্যাক্স রিলেটেড বা অন্যান্য ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিভিন্ন রকম কাজকর্ম হয়ে থাকে বা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে সেই সমস্ত কাজকর্ম হয়। সেই সমস্ত বিষয়ের কোনো ফাইল এক্সামিন করার জন্যই কি দরকার হলো আজকে আয়কর দপ্তর হানা? তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ আয়কর দপ্তরের তরফে এখনো অফিসিয়ালি এখানে কেন হানা চালানো হলো বা কেন এখানে অভিযান চালানো তা স্পষ্ট করা হয়নি বা অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে, যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম তাদের রয়েছে, সেক্ষেত্রে সেখানে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্ট রিলেটেড বা আর্থিক লেনদেন রিলেটেড হয়তো তার এই সংস্থা কাজ করে থাকেন। সেক্ষেত্রে সে সমস্ত ফাইল এক্সামিন করার উদ্দেশ্য নিয়ে কি আজকে আয়কর হানা, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। এজেন্সি তৎপরতায় মোদি শাহকে তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি, এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়া। তৃণমূল চলে গেছে আমরা জানি, আর মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায়। ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। দেবাশিস কুমারের 3 ঠিকানায় আইটি হানা। রাসবিহারীর বিধায়ক ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তল্লাশি। মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের অভিযান। দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে হানা আইটি। আর্থিক বেনিয়মের অভিযোগে আয়কর অভিযান। দেবাশিস কুমারের ঠিকানায় আইটি হানায় ষড়যন্ত্রের অভিযোগ। তালা ভেঙে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীদের। বিজেপি এজেন্সির বিরুদ্ধে সরব কর্মীরা। নির্বাচনী দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়ে প্রশ্ন তুললেন তারা। ভোটের মুখে কেন আইটির তল্লাশি বলে প্রশ্ন তৃণমূল কর্মীদের। প্রতিবাদে বিজেপি এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান কর্মীদের। এই কার্যালয়ে সকাল 5:30টার সময় তালা ভেঙে কেন্দ্রীয় সংস্থা সিআরপিএফ এর ভয় দেখিয়ে তালা ভেঙে ডাকাতি অবস্থায় নিয়ে গেছিল। এই কার্যালয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের কি আছে? এখানে আমাদের পার্টির সমস্ত দলিল রয়েছে। আমরা নির্বাচন কিভাবে
চালাবো, লড়বো, তার ব্লু প্রিন্ট রয়েছে। ওই ব্লু প্রিন্টটা চুরি করার জন্য স্বপন দাশগুপ্তর নির্দেশে এই আজকে এই হামলা হয়েছে পার্টি অফিসের উপর। কিন্তু কেন আইটি রেড এ প্রশ্ন উঠছে। সূত্রমারফত যে খবর, জমি দখল তদন্তে দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি। ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে দেবাশিসের বাড়িতে আইটি। জমি দখল মামলায় সম্প্রতি ইডির অভিযান। ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। পুরসভা থেকে নথি তৈরি করে জমি বিক্রির দাবি ইডির। ব্যবসায়ী সূত্র ধরেই দেবাশিস কুমারের তথ্য মেলে বলেই দাবি করা হয় ইডির তরফ থেকে। মেয়র পরিষদ হিসেবে ব্যবসায়ীকে সাহায্যের অভিযোগ ইডির। দুবার জিজ্ঞাসাবাদে ইডিকে একাধিক নথি জমা দেবাশিস কুমারের, আর সেই নথি দেখেই দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। আয়কর হানা আটকে নথি, ভোটে খরচের নথি আটকে অফিসে। আজ এক্সপেন্ডিচার রিপোর্ট জমার ডেডলাইন। তৃণমূলের অফিসে আয়কর হানায় আটকে নথি। দাবি দেবাশিস কুমারের এজেন্টের, আজ নথি না দিলে প্রার্থীকে শোকজ কমিশনে। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন। এটাই আমাদের অভিযোগ কি আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হোক। আমি 40-50 মিনিট থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে প্রায় 35 মিনিট আগে ভেতরে গেছেন, 35 মিনিট থেকে উনি আর বাইরে বেরাচ্ছেন। রেকর্ডের ফাইলটাই শুধু চাইছি। আমি বলেছি, আমি রিকোয়েস্ট করেছি আমাকে যেতে দিন, উনি যেতে দেবেন। উনি কাকে জিজ্ঞেস করছেন 45 মিনিট থেকে আমি জানি না। আগে এটা ক্লিয়ার হবে, তাহলে তো আমি 22-27 আমি এবিসিডি জানি না, আমি আগেই এফোর হ্যান্ড অ্যান্ড বিফোর বল করুন, আমার ক্যান্ডিডেটকে শোকজ করবে। ভোটের আগে দেবাশিস কুমারের বাড়িতে আইটি তল্লাশি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তুমি রেড করো, তৃণমূলের ক্যান্ডিডেট ভাই, তাকে তার একটা দিন নষ্ট করা মানে সে ক্যাম্পেইন করবে কি করে? তুমি ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছ তার বাড়ি, ইডি নিয়ে যাচ্ছ তার বাড়ি। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা। কালীঘাটের গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি। কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। নেতার বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের ভিড়। নির্বাচনকে সামনে রেখেই এবারই তার দরকার হয়ে পড়লো। তার কারণ ওরা এসআইআর মাধ্যমে বিভিন্নভাবে এই সরকারকে হেনস্থা করার চক্রান্ত করছে। আর কুমার শাহ তো লড়াকু সৈনিক, 365 দিন মানুষের পাশে থেকে কাজ করেন, গরিব মানুষের তিনি মাসিয়া বলতে পারেন। তার বাড়িতে ইডি আয়কর দপ্তর রেড করবে না, এটা হতে পারে না, আপনারাও জানেন। তাই তার বাড়িতেই রেড করবে, তাকে যেরকম করেও দমাতে হবে। ওদের কাছে এজেন্সি আছে আর এনার কাছে মানুষ আছে। ভোটে ফের তল্লাশি তোপ তৃণমূল নেত্রীর। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী শাহকে কড়া আক্রমণ। যাচ্ছিলাম নর্থ বেঙ্গল, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে 4-5 জন এসে গেছেন, ভুট ভুট গট গট করতে করতে, ভুট ভুট করতে করতে। তা আমি বললাম, आओ आओ आ जाओ, हमारा कोई इतराज नहीं है, यू कैन कम एनी टाइम, आई वेलकम यू, क्या क्या लेना है, क्या क्या देखना है, आ जाओ। নির্বাচনে লড়তে পারছে না, নির্লজ্জ একটা বেহায়া পার্টি। আমি প্রধানমন্ত্রীকে চার্জ করছি, হোম মিনিস্টারকে চার্জ করছি, আপনারা যেভাবে ইলেকশন করছেন অল এজেন্সিকে মিসইউজ করে, ইউ আর মিসইউজিং দ্য এজেন্সি, you are misleading the agencies, you have mocked all the agencies as your BJP worker, you should be same on you। মানুষ প্রচার করবে না মানুষ ওর বসে বসে জেরায় মানুষকে প্রচার আটকে রেখে দেবে? তোমার পার্টি প্রচার করবে আর অন্য পার্টিকে তুমি ঘর বন্ধ করে রেখে দেবে। নোটবন্দি করেছো, ভোট কেটে ভোটবন্দি করেছো, এখন মানুষকে নজরবন্দি করছো, প্রচার থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রচার বন্দি করছো। কই বিজেপির গদ্দারকে অ্যারেস্ট করেছে? কতগুলো গদ্দার, ঘরে ঘরে গদ্দার বিজেপি। মহিলাদের সাথে অত্যাচার করেছে, একটাকে অ্যারেস্ট করেছে। দিল্লি থেকে ইউপি, ইউপি থেকে রাজস্থান, রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে বাংলা। সাধু, অনেক সাধু না? সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে মোদী দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। আজ উত্তরবঙ্গে গিয়ে মোদীর এই অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে তার সুর সপ্তমে। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকিঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাটি থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে মানুষ ভেস্তে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2,00,000-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24শে এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25শে এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27শে এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। নিউজ 18 বাংলা। 26-এর ভোটে ফের 177 চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আর ধৈর্য রাখতে হবে না। 4 মে পুরুলিয়ার 19 সাল থেকে দেখে আসা স্বপ্ন পূরণ হবে। 2021-এ 77টি আসন পেয়েছিল। ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন, এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করবে না। 4 মে খেলা শেষ করবে তৃণমূল। অমিত শাহকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। বামের ভোট এবারও কি রামে? বিমান বসু বলছেন ন্যাড়া বারবার বেলতলায় যায় না।
ন্যাড়া বারবার বেলতলা যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই। বামের ভোট রামে গেলে অনেক জায়গাতেই খেলা ঘুরে যায়, ঠিক যেমনটা হয়েছিল 2019 সালের লোকসভা ভোটে। এই ভোটে বিজেপির আসন অনেকটা বাড়ে, এক লাফে 2 থেকে বেড়ে হয় 18। বিশেষজ্ঞদের মতে 19-এ বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এই উত্থান। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি, বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো মতেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। 19-এর লোকসভা নির্বাচনে বামের ভোট যে রামে গিয়েছিল তা ভোটের ফলেই স্পষ্ট। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। 19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। এবারের ভোটে কি হবে? বামের ভোট কি বিজেপিতে যাবে, নাকি বামের ভোট বামেরা ধরে রাখতে পারবে? ন্যাড়া বারবার বেলতলা যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই, তাহলে বাংলা বাঁচবে না। আজকে যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যকে পৌঁছে দিয়েছে, যেভাবে পিছিয়ে দিয়েছে, যেভাবে ফিশ ফ্রাই এবং কফির রাজনীতি বামেদের অন্তঃসার শূন্যতাকে প্রমাণ করেছে তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে বাঙালি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই পেয়েছে। সুতরাং রামের ভোট বামে বা বামের ভোট রামে এইসব জার্গন ক্লিশে হয়ে গেছে, এগুলো আর চলবে না। বাঙালি বাঁচতে চাই বিজেপি তাই, এই স্লোগান এখন বাঙালির স্লোগান। নিউজ 18 বাংলা। সবঙ্গে সেখানে মহিলাকে মারধর বিজেপির, খেলার ছলে শিশুর হাতে ছিঁড়ে যায় বিজেপির পোস্টার। শিশুর হাতে বিজেপির পোস্টার ছেঁড়ায় তার মাকে মারধর করা হয়। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টার ছেঁড়ায় মারধরের অভিযোগে গ্রেফতার। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। যারা এই বাচ্চাটাকে ধমকেছে নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যদি এটা করে থাকে জঘন্য অপরাধ, পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে শাসন করা হবে। আমি জানি না করেছে কিনা, তাহলে একটা ঘৃণ্য জঘন্য অপরাধ, ওর শাস্তি হওয়া উচিত, এবং ও যেন পুরো শাস্তি পায় সেটা পার্টি দেখবে। অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। হাইকোর্ট সূত্রে কি খবর, কি অবজারভেশন হাইকোর্টের, ডিটেলস জানবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কেন অধ্যাপকদের পোলিং অফিসার নিয়োগ? একাধিকবার নিয়োগের কারণ জানতে চায় হাইকোর্ট। কমিশন তথ্য না দেওয়ায় নিয়োগের সিদ্ধান্ত খারিজ। আরো ডিটেল জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কমিশন আমাদের রাজ্যে ভোটের প্রিসাইডিং অফিসার হিসাবে অ্যাসোসিয়েট প্রফেসর রূপা ব্যানার্জিকে নিযুক্ত করেছিল, এবং এই নিযুক্ত করার পিছনে কমিশনের আইন মোতাবেক কি নথি রয়েছে তা 2 দিন পরপর সময় দেওয়ার পরও আজ কমিশন সেই নথি দেখাতে ব্যর্থ। অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর, যে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তাদের
প্রিজাইডিং অফিসার ভোটের দিন ভোট কেন্দ্রের মধ্যে ডিউটি যে কি কারণ রয়েছে, কি বিজ্ঞপ্তি রয়েছে, কোন বিশেষ পরিস্থিতিতে এমনটা করতে হলো তার নথি না দেখাতে পারার কারণে কমিশনের সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করে দিয়েছে এবং প্রিজাইডিং অফিসার হিসেবে এই অ্যাসোসিয়েট প্রফেসরকে কাজ করতে হবে না। একই সঙ্গে এটাও আদালত স্পষ্ট করেছে, যেহেতু কমিশন জানাচ্ছে জেলা ভিত্তিক প্রায় 100 জন এরকম প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা প্রিজাইডিং অফিসারের ট্রেনিং করেছেন এবং তাদের কাজ দেওয়া হয়েছে বলে কমিশন দাবি করছে। কাজেই সামনে যেহেতু ভোট রয়েছে, আদালত এই নির্দেশ দিচ্ছে, পর্যবেক্ষণ রাখছে, যদি কেউ মনে করেন যে তারা প্রিজাইডিং অফিসারের ডিউটি করবেন তারা করতে পারেন এবং এই মহলের ক্ষেত্রে অর্থাৎ এই রূপা ব্যানার্জির ক্ষেত্রে এমনটা আদালত জানিয়েছে। কিন্তু প্রিজাইডিং অফিসার হিসেবে তিনি কাজ করছেন না বলে জানি। অ্যাকর্ডিং টু তার যে র্যাঙ্ক, বেতন স্কেল, গ্রেড, সেই অনুযায়ী তাকে যদি নির্বাচন কমিশন কাজ দেয় সেটা করতে তার আপত্তি নেই বলেও তার আইনজীবীরা জানিয়েছেন। কিন্তু সংবিধানের যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাচন কমিশনকে দিয়েছে আমাদের দেশের সংবিধান, তার প্রয়োগ করে আমাদের রাজ্যে বিধানসভার ভোট পরিচালনা এবং প্রস্তুতি সবকিছু মিলিয়ে যে যে পদক্ষেপ কমিশন নিচ্ছে তার পুরোটা যে ফুল প্রুফ নয়, সেটা ত্রুটি মুক্ত নয়, তা এই ঘটনা একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যেখানে কমিশনের সিদ্ধান্ত ভুল ছিল, গলত ছিল, ত্রুটি যুক্ত ছিল, তাই সেটাকে বাতিল করতে বাধ্য হলো কলকাতা হাইকোর্ট। আদালতকে জানিয়েছি যে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইলেকশন কমিশনের নিজের যে সার্কুলার আছে তাতে এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনের যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য তাদেরকে প্রিজাইডিং অফিসার দিতে পারে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে যে কি কারণে দেওয়া হয়েছে, যদিও সেই কারণ আমাদেরকে জানানো হয়নি। কিন্তু আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই আদালত যে প্রিজাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ সেই নির্দেশকে বাতিল করেছে। নাম বাদে সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন। উত্তর 24 পরগনার জেলা শাসকের দফতরে আবেদন মধ্যমগ্রামের যুবকের। ইনি সুমিতাভ মুখোপাধ্যায়, বাড়ি মধ্যমগ্রাম। উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন। সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন। মধ্যমগ্রামের 15 নম্বর ওয়ার্ড। এখানকার বাবুপাড়ার বাসিন্দা সুমিতাভ। স্ত্রী, সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার। তার দাবি, এসআইআর খসড়া তালিকায় বাড়ির 4 জন ভোটারের নাম ছিল, কিন্তু 28শে ফেব্রুয়ারি লিস্টে তার নাম বাদ পড়ে। এরপরে ভোটার তালিকায় নাম তুলতে অনেক দৌড়ঝাঁপ করেছেন। অভিযোগ, তাতে লাভ হয়নি। এরপরেই জেলা শাসকের দপ্তরে চিঠি, সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন সুমিতাভর। আজকে ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছা মৃত্যু আবেদন দিলাম। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। এবং পরবর্তী এসআইআর সব থেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিটেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে বেল্ট, এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবাও একজন পেশেন্ট। হুগলি সালে অবসর নেন। এবার তার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। এতে তিনি বেজায় ক্ষুব্ধ, চান শেষ দেখে ছাড়তে। এখানে জন্ম আমার, বিভিন্ন কমান্ড হসপিটালে আমি সার্ভিস করেছি। তা আমাদের তো বাসিন্দা নিয়ে তো কোনো প্রশ্নই নয় যে আমরা মাইগ্রেন্ট অন্য জায়গা থেকে। হঠাৎ করে দেখলাম আমার এখানে, আমি ভোট দিয়ে আসছি আজকে ধরুন 2003 থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এবারে দেখলাম আমার ডিলিটেড করা হলো। কি কারণে হলো এটা আমি নিজেও জানি না। নিউজ 18 বাংলা।